সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1996 সালে আমাদের দেশে দুটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার প্রথমটি 15 ফেব্রুয়ারি নির্বাচন বলে ইতিহাস খ্যাত। দ্বিতীয় নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চল সফরকালে পাবনার ঈশ্বরদীতে একটি জনসভা করেছিলেন। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেন, আমি একটা ছাগল পেলেছিলাম, গরু ছাগলের যা হয় তারও তাই হয়েছে, চড়া দামে সে বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন কে সেই ছাগল? জনতার সমস্বরে বার দুয়েক একটি নাম বলেছিল। কি সেই নাম তা হয়তো আপনারা অনেকেই জানেন। প্রিয় দর্শক, আসুন আমরা শেখ হাসিনার সেই ছাগলের কিছু কথা শুনে আসি। ৭১ আমি দাবি করছি, ৭১-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। জামাতের আমি নিজে বলেছিলাম যে আমরা ৭১ সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কোনো ব্যাপার না। এটা কত বড় অপরাধ হাবিব ভাই, দুইটা ব্যাপার, একটা হলো ক্রিমিনাল অফেন্স করা আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো। দুইটারে আপনারা এক মনে করেন কিনা? অবশ্য শোনো, সব সময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না, আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা, শিখতে হবে তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা? তাকে শিখতে হবে তো কিছু। ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আসেন না। ভাই আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবেন। আমার কথার মতো তো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল না। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে তারপর আমি বলি। কিন্তু এই আমাদেরকে যে অনুমানুষ মনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে আপনাদের। আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের। ভাই এখন আমাদের লাগবে না। আপনাদের আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে। আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হইছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? জামাত কেন প্রতিবাদ জানায় না? এখানে শোনো, কথার ভিতর তোমার কথা তুমি বলো, 100 বার বলো। কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াই যাচ্ছ। না ভাই, তর্ক না। আপনারা তোমার কথা তুমি আবার তো কথা বলছো। 90 এর মতো এগুলি সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে শোনো, আপনারা জেল থেকে মুক্ত পাইছেন। না, অবশ্যই না, অবশ্যই না। এই বাচ্চারা বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করছে। অবশ্যই না। এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে বিয়ে করতে এই বাচ্চারা, আপনারা পারেন নাই। আরে কথার ভিতর কথা আমি আপনার কথা বলতে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন শেখ হাসিনা কার কথা বলেছিলেন। তিনি হচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবি, যিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। আমাদের ধারণা ছিল আওয়ামী লীগ ছেড়ে তিনি তখন বিএনপিতে যোগদান করার কারণেই আঙ্গুর ফল যেভাবে টক হয়ে যায়, সেভাবেই তিনি হাবিবুর রহমান হাবিবের নিন্দা করছেন এবং সেই জনসভায় উপস্থিত জনতা সমস্বরে হাবিব হাবিব বলে চিৎকার করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে টেলিভিশন, টক শো কিংবা ইউটিউবে যে সমস্ত চ্যানেল রয়েছে, সেখানে তার কথাবার্তা শুনে আমাদের মাঝে মধ্যে সন্দেহ হয়, শেখ হাসিনাকে তাহলে কেবল আঙ্গুর ফল টক বলেই তাকে ছাগল বলেছিলেন? না, সেই ছাগলের কিছু উপাদান তার আচরণের মধ্যে রয়েছে। আমরা জানি না, এ বিষয়টি আপনারা ভালো বুঝবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি কি ধরনের ছেলে মানুষই করছেন, কি ধরনের অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন, কিভাবে একজন মানুষে অন্য একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা নয়, একজন সাধারণ সুশিক্ষিত মানুষের কাছ থেকে আমরা যে ধরনের আচরণ আশা করি, দেশের প্রধান দুটি ছাত্র সংগঠনের এক সময়কার প্রধান হিসাবে তিনি যে ধরনের
আচরণ এখানে করলেন তাতে কিন্তু আমরা সুশিক্ষার খুব একটি ছাপ লক্ষ্য করিনি। তিনি যদি সুশিক্ষিত হতেন তাহলে আরেকজন বক্তাকে তিনি এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতেন না, এভাবে টকশোর আয়োজনকারী কর্তৃপক্ষকে বলতেন না কার সাথে আপনারা আমাকে বসিয়েছেন। তিনি যদি যোগ্য একজন নেতা হতেন, একজন আদর্শ মানুষ হতেন, তাহলে যে কোনো পরিস্থিতিকেই তিনি কিন্তু অত্যন্ত ইতিবাচকভাবে হ্যান্ডেল করতে পারতেন। আমরা ব্রিটিশ পার্লামেন্টের একটি ঘটনার কথা হয়তো অনেকেই জানি। একজন সংসদ সদস্যকে অপমান করার জন্য আরেকজন সংসদ সদস্য সেখানে কি বলেছিলেন? সেখানে বলেছিলেন, আমার বাড়ির ছাগলটা হারিয়ে গেছে, সেটি এই সংসদে আছে কিনা আমি বুঝতে পারছি না। ঠিক এই ধরনের একটি কথা বলেছিলেন। আমরা বাংলাদেশের পার্লামেন্টেও দেখেছি অনেক নেতাকে অত্যন্ত সুকৌশলে এরকম বক্তব্য রাখতে। তিনি এক্ষেত্রে সেটা করতে পারতেন। এক্ষেত্রে ইনকিলাব মঞ্চের হাদি যে কথাগুলো বলেছেন, সেখানে যদি অসামঞ্জস্যপূর্ণ বা আপত্তিজনক কোনো কথা থাকে, সেটিকে কিন্তু অত্যন্ত সুকৌশলে অনেকটা হাস্যরসের মধ্য দিয়েই তিনি হ্যান্ডেল করতে পারতেন। তিনি কিন্তু তা করেননি। তিনি সেখানে অধৈর্যের পরিচয় দিয়েছেন। হাদি যা বলবে তার সবই যে যৌক্তিক, তার সবই যে সঠিক, তা তো নাও হতে পারে। আমরা জানি টক শোতে একজন বক্তা মিথ্যার আশ্রয় নিতেই পারেন, সেটি তার প্রতিপক্ষের বক্তা ধরিয়ে দেবেন। কিন্তু এক্ষেত্রে হাবিবুর রহমান হাবিব একজন প্রবীণ ব্যক্তি হয়ে একজন নবীন ব্যক্তির প্রতি যে আচরণ করলেন, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি এই যে অসহিষ্ণুতার পরিচয় দিলেন, তার পাশাপাশি তিনি কি করলেন? তিনি এক ধরনের অহংকার দেখালেন। তিনি নিজেকে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন যে তার সাথে এমন কাউকে বসাতে হবে যে তার সমপর্যায়ের, যাকে তাকে তার সাথে বসানো যাবে না। একটি টেলিভিশনের কর্তৃপক্ষ তারাই তো সিদ্ধান্ত নেবে একটি আলোচনায় তারা কাকে রাখবেন কাকে রাখবেন না। তাহলে সেই কর্তৃত্বটাও তিনি নিয়ে নিতে চাইছেন, কিংবা তিনি যদি তার পছন্দের বক্তার সাথেই আলোচনা করবেন, তাহলে সেখানে তো দেশের মানুষ সঠিক তথ্যটা জানতে পারবে না, কঠিন সত্যটা বুঝতে পারবে না। একটি আলোচনার টেবিলে সবাই যদি আমার মতো করেই কথা বলে, তাহলে সেখানে তো এক ধরনের তোষামোদী দেখা যাবে, সেখানে তো সত্য আবিষ্কারের কোনো প্রচেষ্টা থাকবে না। এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, কেবল যে হাবিবুর রহমান হাবিবি এই ধরনের আচরণ করছেন তা নয়, আমরা দেখেছি সম্প্রতি বিএনপির কিছু নেতার মধ্যে এ ধরনের অসহিষ্ণুতা এবং অহংকার প্রকাশ পাচ্ছে। আপনারা যদি মির্জা আব্বাসের বক্তব্যগুলো শুনেন, তাহলেও সেখানে দেখতে পারবেন এ ধরনের অহংকারের ছড়াছড়ি। তিনি নিজেদেরকে এত বড় করে উপস্থাপন করেন এবং অন্যদেরকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করেন, যা একজন রাজনৈতিক নেতা তো দূরের কথা, একজন সাধারণ ভদ্র মানুষের কাছ থেকেও প্রত্যাশিত নয়। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন মির্জা আব্বাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সুতরাং আমরা তার কাছ থেকে সেই সুশিক্ষিত মানুষের আচরণ প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি তিনি একটি রাজনৈতিক দলের যে পর্যায়ে রয়েছেন, সেই পর্যায়ের জন্য যে ধরনের আচরণ করা উচিত তিনি সে আচরণটুকু অন্তত করবেন। এছাড়া বয়সের দিক থেকেও তিনি কিন্তু এখন একজন প্রবীণ নাগরিক। সেই প্রবীণ নাগরিক হিসেবে তার যেটুকু দায়িত্ব বা তার যে ধরনের কথাবার্তা বলা উচিত, আমরা আশা করব তিনি সেটাও বজায় রাখবেন। আমরা একই ধরনের আচরণ লক্ষ্য করেছি বিএনপির আরও কিছু নেতা নেত্রীর মধ্যে। সম্ভবত কিছুদিনের মধ্যেই তারা ক্ষমতায় চলে যাবেন। এই যে একটা গরম, এই গরমের আজ থেকেই তারা এ ধরনের আচরণ করছেন। তারা ভাবতেও পারছেন না কদিন আগে তাদের কি অবস্থা ছিল, তারা কতটা নির্যাতিত ছিল, তারা কতটা মজলুম ছিল। হয়তো মির্জা আব্বাসের মতো 2-4 জন সরকারি সুবিধা ভোগ করেছে, তারা হয়তো ডবল রুল প্লে করেছে, কিন্তু অন্যরা তো সেটা করেনি। অনেকেই তো দৌড়ের উপর ছিলেন, আদালতের বারান্দাতে তাদের সময় কাটত। আমরা যদি হাবিবুন নবী সোহেলের কথা বলি, তার উপর বিগত সরকার কি ধরনের অত্যাচার চালিয়েছে সেটি কে না জানে। আমরা তার মধ্যেও দেখছি এ ধরনের একটি আত্মহংকার, অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার যে প্রবণতা, এটি এদেশের মানুষ খুব ভালোভাবে নেয় না। হয়তো এক শ্রেণীর মানুষ তাতে খুব তালি দেয়, তাতে খুব মজা পায়,
কিন্তু দিন শেষে সাধারণ মানুষ কিন্তু সেটি গ্রহণ করে না। তারা ভাবে আজকে অন্যের প্রতি এই নেতা যা করছে দুদিন পর আমার প্রতিও তা করতে পারে। সেটি না ভাবলেও মানুষ কিন্তু অবচেতন মনে এই ধরনের মানুষকে অপছন্দ করে। বিএনপির মধ্যে এই যে আত্মহংকার, সেটি যদি দুদিন পরে তাদের জন্য আবার বিপর্যয় নিয়ে আসে, তখন তারা কি করবে? বিগত সময়ে তারা কিন্তু সাধারণ মানুষের যথেষ্ট সহানুভূতি পেয়েছে। বিগত সরকারের অত্যাচার এবং নির্যাতনের বিপরীতে সেটি ছিল তাদের জন্য এক ধরনের রসদ। ভবিষ্যতে তো সেটিও তারা পাবে না। তারা একদিকে সাধারণ মানুষের ঘৃণা পাবে এবং অপরদিকে পাবে শাসকের অত্যাচার ও নির্যাতন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিএনপি এখন যে অবস্থায় রয়েছে, তাতে যদি তারা আগামী সরকার গঠন করেও, তাহলে চারিদিকে তাদের এত শত্রু থাকবে যে শত্রু মোকাবেলা করে তারা কোনোভাবেই সফলতার সাথে সরকার পরিচালনা করতে পারবে না। একদিকে প্রচুর বৈদেশিক ঋণ, অর্থনৈতিক মন্দা, আরেকদিকে প্রশাসনিক দুর্বলতা, অপরদিকে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নিয়ন্ত্রণের ব্যর্থতা। এই সব কিছু মিলিয়ে বিএনপি সরকার গঠন করলে তাদের উপর যে চাপ পড়বে, সেই চাপ তারা কিভাবে সামলাবে সেটা কিন্তু তারা ভাবছে না। তারা ভাবছে কিভাবে তারা সেই ক্ষমতায় বসবে। অনেকেই বলছে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলেই নাকি এই দেশ শান্ত হয়ে যাবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে, বিনিয়োগ বাড়বে, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। আসলে কি তাই হবে? আসলে কি হবে সেটা একমাত্র ভবিষ্যতেই আমরা জানতে পারবো। আমরা সেই দিনের প্রতীক্ষায় রইলাম। আমরা দেখব শেখ হাসিনা যাকে ছাগল বলেছিলেন, তিনি তার আচরণ দিয়ে শেখ হাসিনার সেই বক্তব্যের জবাব দিতে পারেন কিনা। আমরা দেখব তার পাশাপাশি বিএনপি সাধারণ মানুষকে যে ধরনের স্বপ্ন দেখাচ্ছেন তারা সুশাসন উপহার দেবে, সেই ধরনের সুশাসন উপহার দিতে পারবে কিনা, নাকি অতি অল্প দিনের মধ্যেই বিএনপি সরকার এদেশ থেকে ভেনিশ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।